বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه كل آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 20 ডিসেম্বর, 5 পৌষ এবং ফার্সি 29 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ওআইসি সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ইসির সার্চ কমিটি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন দলের বৈঠক এবং বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পরমাণু স্থাপনায় হামলা হলে দাঁত ভাঙার জবাব দেয়া হবে, ইসরায়েলি হামলার হুমকির জবাবে বলেছেন ইরানি কমান্ডার। ইরানে হামলা চালানোর সক্ষমতা নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের সংশয়, পাকিস্তানের লাহোরে বিক্ষোভ। দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ করতে কূটনীতিকদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আহ্বান। এবং জম্মু কাশ্মীরে বিদ্যুৎ কর্মীরা ধর্মঘট করায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি পরমাণু এবং সামরিক স্থাপনায় কোন রকমের হামলা চালায় তাহলে তেহরান দাঁত ভাঙার জবাব দেবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যে কোনো হামলার মূল উৎস সমূলে বিনাশ করে দেবে ইরানের সামরিক বাহিনী। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল হামলার যে হুমকি দিচ্ছে তারা যদি তা বাস্তবায়ন করে তাহলে তারা যেসব কেন্দ্র, ঘাঁটি ও পথ ব্যবহার করে হামলা চালাবে তাৎক্ষণিক ও চূড়ান্তভাবে ইরানের সামরিক বাহিনী তার সবগুলোকে ধ্বংস করে দেবে। আইআরজিসির কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। জেনারেল গোলাম আলী রশিদ আমেরিকাকে সতর্ক বার্তা দিয়ে বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল এই ধরনের হুমকি দিতে পারে না। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদেরকে বলেছেন, তিনি তার বাহিনীকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েল প্রয়োজন হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে যে হুমকি দিয়েছে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ইসরায়েলের পদস্থ কর্মকর্তারা। তারা মনে করছেন, অন্ততপক্ষে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে এরকম হামলা চালানোর সক্ষমতা তেল আবিবের তৈরি হয়নি। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ ইহুদিবাদী সেনাবাহিনীকে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আন্তর্জাতিক সমাজকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যদি পরমাণু চুক্তির মাধ্যমে ইরানকে আটকাতে ব্যর্থ হয় তাহলে বিষয়টির দায়িত্ব তেল আবিব নিজের হাতে তুলে নেবে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলের কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা কিংবা অন্তত এগুলোর কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার সক্ষমতা এখনো অর্জন করেনি ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, হয়তো ইরানের একটি বা দুটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেগুলোর সামান্য ক্ষতি করা যাবে, কিন্তু ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য পরমাণু স্থাপনা গড়ে ওঠায় ইসরায়েল এগুলোতে যে পদ্ধতিতে হামলা চালানোর কথা বলছে তার সক্ষমতা নেই তেল আবিবের।
1981 সালে ইরাকের একটি পরমাণু স্থাপনায় হামলা পরিচালনাকারী ইসরায়েলি পাইলট রেলিক শেফার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এরকম হামলা চালানো ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয়, অসম্ভব। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী থেকে অবসর নেওয়া একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভবিষ্যতে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে প্রতিদিন ইসরায়েলে 3000 ক্ষেপণাস্ত্র আঘাত হানবে। এ ধরনের যুদ্ধ মোকাবেলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী প্রস্তুত নয় বলেও ওই জেনারেল মন্তব্য করেন। ইসরায়েলের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইসহাক ব্রিকের উদ্ধৃতি দিয়ে মিভজ্যাক লাইভ নিউজ এই খবর দিয়েছে। সাবেক জেনারেল ব্রিক বলেন, সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যপট তৈরি হবে সিরিয়া, ইয়েমেন এবং ইরাকে তৎপর ইরানপন্থী গেরিলা গোষ্ঠীগুলোর হামলা। এর পাশাপাশি থাকবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তৎপর হামাস। এইসব গোষ্ঠী ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে এবং গড়ে প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে তারা 3000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এর আগেও জেনারেল ব্রিক বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন, বহু ফ্রন্টে একসাথে লড়াই করার মতো অবস্থায় নেই ইসরায়েলি বাহিনী। গত মাসে জেনারেল ইসহাক ব্রিক সুস্পষ্ট করে বলেছিলেন, বাস্তবতা হচ্ছে দিন দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সক্ষমতা কমছে এবং এটি কোনো রাগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি বাস্তব সত্য, যাকে উপেক্ষা করা ঠিক হবে না। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোর শহরে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। পাকিস্তানের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা সৈয়দ জাওয়াদ নাকভির ডাকে লাহোরের শাহরে কায়েদে আজম এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ যোগ দেন। প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া লোকজন ইসরায়েলের বিরুদ্ধে গগনবিদারী স্লোগান দেন। সমাবেশে হাজার হাজার শিয়া এবং সুন্নি মাযহাবের লোকজন অংশ নেন। বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তৃতায় সৈয়দ জাওয়াদ নাকভি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের হুমকির মানে হচ্ছে সমস্ত মুসলিম দেশের বিরুদ্ধে হুমকি। ইসরায়েলের হুমকির মুখে পাকিস্তানের জনগণ এবং সরকারের ইরানের প্রতি সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সামান্য একটি পদক্ষেপের কারণে পাকিস্তানের হাজার হাজার মানুষ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিচ্ছেন। এই সমাবেশে আল্লামা জাওয়াদ নাকভি ছাড়াও শিয়া এবং সুন্নি মাযহাবের গুরুত্বপূর্ণ অনেক নেতা বক্তব্য রাখেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ ও দেশের স্বার্থ সংরক্ষণের বিষয়ে দেশের কূটনীতিকদের সর্বদা সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ এবং দেশের স্বার্থ সংরক্ষণের বিষয়ে দেশের কূটনীতিকদের সর্বদা সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের কূটনীতিকরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন। তারা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি এমডিজি, এসডিজি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কাজ করছেন। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমানে আমাদের কূটনীতির একটি বড় অংশই হল অর্থনৈতিক কূটনীতি। তাছাড়া বিনিয়োগ আকৃষ্ট করা, বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ ও দক্ষ জনসম্পদের বৈদেশিক কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, ভালো কূটনীতিক হতে হলে দেশপ্রেমকে গভীরভাবে হৃদয়ে ধারণ করতে হবে। সেই সঙ্গে পরিবর্তনশীল বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, আমরা জাতির পিতার আদর্শ অনুসরণ করেই আমাদের কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোনো বিশেষ দেশ বা জোটের দিকে না ঝুঁকে বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্রের সঙ্গে আমরা সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে নিরলসভাবে কাজ করছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। শুধু সংলাপ নয়, নির্দলীয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আইন প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার সংস্থাটি এক বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেছে, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ পূর্তির পূর্বেই নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ যে সংলাপ শুরু করেছেন তা গুরুত্বপূর্ণ, তবে যথেষ্ট নয়। শুধু সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন পদ্ধতিতে ইতিপূর্বে কাঙ্ক্ষিত ইতিবাচক ফল আসেনি। তাই নির্দলীয়, সৎ ও গ্রহণযোগ্য ইসি নিয়োগে অবিলম্বে আইন প্রণয়ন করতে হবে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্যে আমরা জেনেছি যে নতুন ইসি গঠনে আজ থেকে প্রেসিডেন্ট যে সংলাপ শুরু করেছেন তা নিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের তেমন কোনো তাগিদ বা উচ্ছ্বাস নেই। দলগুলোর নীতি নির্ধারকরাও মনে করছেন না যে এই সংলাপে ইসি গঠনের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব কিংবা নির্বাচন কমিশন আইন প্রণয়ন বিষয়ে ইতিবাচক কোনো আলাপ হওয়ার সম্ভাবনা আছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিদ্যুৎ কর্মীরা ধর্মঘট করায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। জম্মু কাশ্মীরে বিদ্যুৎ কর্মীরা ধর্মঘট করায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হল স্থানীয় প্রশাসন। বেসরকারীকরণের বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো বিদ্যুৎ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত ছিল। বিদ্যুৎ না থাকায় গতকাল রোববারও প্রবল ঠান্ডায় কাঁপতে হয়েছে মানুষজনকে। শহরের ৮০% এলাকা অন্ধকারে ছেয়ে যায়। পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা পিডিডি কোঅর্ডিনেশন কমিটির ডাকে ওই ধর্মঘট করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রোববার সন্ধ্যায় প্রশাসনের অনুরোধে অনেক এলাকার গ্রিড সেনাবাহিনী দখলে নিয়েছে। গোটা বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, বেসামরিক প্রশাসনের ব্যর্থতার বড় স্বীকারোক্তি এর চেয়ে আর হতে পারে না যে বিদ্যুৎ পুনরুদ্ধার করতে সেনাবাহিনীকে ডাকতে হয়েছে। এর অর্থ হল জম্মু কাশ্মীর সরকার সুশাসনের সম্পূর্ণ ব্যর্থতা স্বীকার করে নিয়েছে। পিপলস কনফারেন্সের সাধারণ সম্পাদক ইমরান রাজা আনসারি সরকারকে কটাক্ষ করে এক বার্তায় বলেন, এটা শ্রদ্ধেয় লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নয়া কাশ্মীর, আগে কখনো এরকম শুনিনি। জম্মু কাশ্মীরে বিদ্যুতের বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদকারী রাজ্যের ২০,০০০-এরও বেশি বিদ্যুৎ কর্মী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। শনিবার থেকে জম্মুর বেশিরভাগ অংশে এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে এবং এর ফলে শহরের বহু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এই ধর্মঘটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জম্মুর গ্রামাঞ্চলে। প্রশাসন ধর্মঘটকারী বিদ্যুৎ কর্মীদের সাথে কয়েক দফা আলোচনা করে, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হওয়ার পরে জম্মু বিভাগের কমিশনার অবশেষে সেনাবাহিনীর সাহায্য চেয়েছিলেন। শহরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সেনাবাহিনীকে ডাকা হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন আফগানিস্তানের প্রতিবেশী মধ্য এশিয়ার ৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে ভারত। বৈঠকে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্য রাখেন। এতে তিনি বলেন, আফগানিস্তানে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠন, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা এবং মানবাধিকার, এই ৩টি বিষয় হচ্ছে আফগানিস্তানকে নিয়ে এই মুহূর্তে ভারতের উদ্বেগের প্রধান কারণ। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দেশটির সরকারে সকল যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণ চায় তালেবান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে একথা জানান তিনি। আমির খান মুত্তাকি বলেন, আফগান জনগণের প্রতিনিধি ও দায়িত্বশীল সরকার হিসেবে তালেবান আফগানিস্তানে মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে।
আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান গতকাল ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের সব দল, মত, ধর্ম ও জাতিগোষ্ঠীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের মাধ্যমেই কেবল সেদেশে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে বিলম্ব হলে আফগান জনগণের শত্রুরা সুযোগ পেয়ে যাবে এবং এতে সেদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের বিস্তার ছাড়াও অর্থনৈতিক সহ অন্যান্য বহু সমস্যা আফগান সরকার ও জনগণের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সম্মেলনে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, যা কিনা আফগানিস্তানে টেকসই শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই 3টি বিষয় হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি, অংশগ্রহণমূলক সরকার গঠন এবং উগ্র জঙ্গিবাদ দমনে প্রতিবেশী সব দেশের সহযোগিতা। পর্যবেক্ষকরা বলছেন, ওআইসি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান ইস্যুতে যে 3টি বিষয়ের কথা উল্লেখ করেছেন তা থেকে সমগ্র এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তেহরানের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। বাস্তবতা হচ্ছে, আফগানিস্তানের রাজনৈতিক অঙ্গনে যত পরিবর্তনই আসুক না কেন কিংবা যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সেদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও জনগণকে সহযোগিতায় ইরান কখনোই পিছপা হয়নি। ইসলামাবাদ বৈঠকেও এ বিষয়টি উঠে এসেছে। বৈঠকে উপস্থিত আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা আফগান জনগণের সহায়তায় ইরানের গঠনমূলক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাই হোক, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের স্বাস্থ্য ও চিকিৎসা খাত প্রায় ধ্বংসের পথে। এছাড়া তালেবান কর্তৃপক্ষের ভুল নীতি ও বাইরের কিছু শক্তির হস্তক্ষেপের কারণে শরণার্থী সংকট তৈরি হয়েছে। বর্তমানে ইরানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 5 লাখের বেশি আফগান শিক্ষার্থী পড়াশোনা করছে। তালেবান যদি সন্ত্রাসবাদ দমন ও দেশে বিরাজমান সমস্যা সমাধানে ব্যর্থ হয়, তাহলে অন্য দেশের উপরও এর নেতিবাচক প্রভাব পড়বে। তালেবানকে এটা বুঝতে হবে যে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সব জাতিগোষ্ঠীর প্রতি সম্মান ও অধিকার রক্ষা করা যাবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করা হয়নি, যদিও দেশের সংবিধানে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বিধান দেওয়া রয়েছে। দেশের সংবিধান অনুযায়ী একটি নির্বাচনী আইন প্রণয়ন এবং সে আলোকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য সাম্প্রতিক মাসগুলোতে দেশের সকল রাজনৈতিক দল, রাষ্ট্রচিন্তাবিদ এবং নাগরিক সমাজ নানা অনুরোধ এবং দাবি জানিয়ে আসছে। সেসব পরামর্শ ও দাবি উপেক্ষা করে সরকার একতরফাভাবে রাষ্ট্রপতিকে দিয়ে একটি সার্চ কমিটি গঠনের উদ্যোগ দিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। বঙ্গভবনে আজ বিকেল 4টায় সংলাপে প্রথম দল হিসেবে অংশ নিয়েছে সরকারেরই সহযোগী জাতীয় সংসদের বিরোধী দল
জাতীয় পার্টি। আগামীকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাথে বৈঠক হবে। মাঝামাঝি পর্যায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। একজন সিইসি এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে রাষ্ট্রপতিকে। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতির সাথে আজকের থেকে শুরু হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে ভেলকিবাজি বাইস্কোপ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, যারা অবাধ নিরপেক্ষ নির্বাচন বিশ্বাস করে না, তারা সংলাপের মধ্যে দিয়ে একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবে, এটা কেউ বিশ্বাস করে না। সেই সংলাপে গিয়ে কি লাভ? আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সাংবাদিকদেরকে রিজভী বলেন, বর্তমান জাতীয় সংসদে কেউই জনগণের ভোটে নির্বাচিত হননি। তিনি তো তাদেরই রাষ্ট্রপতি। তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না। আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদা মার্কা, আরেকটি রকিব মার্কা নির্বাচন। সুতরাং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারই দরকার। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।